দর্শক, আপনাদের স্বাগত জানাই ৭১ রধিভূ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ ইশতিয়াক রেজা। আজকে আমার অতিথি ডক্টর আহমেদ আল কবির, চেয়ারম্যান রূপালী ব্যাংক। ডক্টর কবির, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনি বুঝতেই পারছেন আপনার সাথে ব্যাংকিং বিষয় নিয়ে আলোচনা হবে, এবং হলমার্ক ঘটনার পরে তো বাংলাদেশে এখন অনেক আলোচিত বিষয়ের মধ্যে ব্যাংকিং সিস্টেম একটা বড় আলোচনার বিষয়। আমরা ধীরে ধীরে যাব সেই জায়গায়। এমনিতে রূপালী ব্যাংকে আপনি কাজ করছেন প্রায় বছর ৩ হলো বোধ হয়। আপনি মূলত একজন গবেষণা সংস্থায় কাজ করতেন। ব্যাংকে এসে বাংলাদেশের ব্যাংকিং সংস্কৃতিটা কেমন দেখলেন? আপনাকে ধন্যবাদ যে এটা সুন্দর প্রশ্ন আমাকে শুরুতেই রাখার জন্য। আমি সবসময় সমাজ কল্যাণমূলক কার্যক্রমের সাথে জড়িত ছিলাম, কিন্তু যদিও অর্থনীতির ছাত্র এবং ম্যানেজমেন্ট আমার একটা রিলেটেড কাজই, আমি কিন্তু ওই সমাজ কল্যাণমূলক কাজেও যেটা গ্রাসরুট ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাথেও কিন্তু আমি ম্যানেজমেন্ট সাইডেই কাজ করতাম। তাই এইখানে এসে আমাকে যেটা মনে হয়েছে যে এই পুরা সিস্টেমটাতে একটা দারুণ ম্যানেজমেন্ট ডেফিসিয়েন্সি আছে, এবং এই কথাটা আমি কিন্তু প্রথম দিন থেকে অনুধাবন করেছি। এবং এটা যখন আমি ফিরে তাকাই ৩ বছর আগের দিকে, ২০০৯-এর ডিসেম্বরে, তখন শুরুতেই কিন্তু আমরা জানুয়ারি মাসের দিকে বোধহয় ২০১০-এর আমরা প্রথম একটা বোর্ড সভায় সিদ্ধান্ত নেই যে রূপালী ব্যাংকের একটা ম্যানেজমেন্ট রিভিউ করতে হবে, এবং এটা দিয়েই আমি কাজ শুরু করি। কারণ আমি এখনও মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, সার্বিক আর্থিক ব্যবস্থাপনা যেটা দীর্ঘদিন থেকে চলে আসতেছে, আমরা হয়তো এটা ব্রিটিশ বা পাকিস্তানি সিস্টেমসগুলো ইনহেরিট করেই আমাদের এই সিস্টেমগুলোকে ডেভেলপ করেছি, কিন্তু সময় এসেছে এই পুরা জিনিসটাকে রিভিউ করে, এবং এই রিভিউটা খুবই প্রয়োজন, বিশেষ করে যে এখানকার যে কালচার, এখানকার যে যে ধ্যান ধারণা যেগুলো আছে, এগুলোকে যদি মৌলিক পরিবর্তন না আনা যায়, তবে যে বিশ্বব্যাপী যে পরিবর্তনের হাওয়া, বিশেষ করে আর্থিক খাতে যে পরিবর্তনের হাওয়া, এটার সাথে আমাদেরকে কোপ করতে, অ্যাডজাস্ট করতে অনেক সময়। এইখানে আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, আমাদের বেসরকারি ব্যাংকগুলো এই দিক দিয়ে একটু এগিয়ে আছে। এটা কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে ভেরি সিম্পল রিজন। বেসরকারি ব্যাংকগুলো হয়তো গত ৫-১০ বছর বা ১৫ বছরের মধ্যে হয়েছে, অতএব তাদের একটা নতুন স্ট্রাকচারের উপরে তারা দাঁড় করানোর চেষ্টা করেছে, এবং তাদের ওই ফ্লেক্সিবিলিটি আছে বলেই তারা এই কাজটাকে আরও তড়িৎ গতিতে, অনেকে খুব এফিশিয়েন্টলি করছে, অনেকটা রিলেটিভলি স্লো বা ফেজড ওয়েতে করছে। কিন্তু সরকারি ব্যাংকগুলো দেখেন, চিন্তা করেন, যদি দেখবেন যে গত ৪০-৫০-৬০ বছরের, এমনকি দীর্ঘদিন গত ২০-৩০ বছরে একই জায়গায় কাজ করছেন অনেকে। অতএব এই মন মানসিকতা এবং সিস্টেমস পরিবর্তন করার গতি নেই, পরিবর্তনের কোনো চিন্তা, এই বাস্তবতাটাকে মানতে হবে। এবং দুইটা সরকারি এবং বেসরকারির মধ্যে যখনই কেউ কম্পারিজন করবেন, এই বাস্তবতাটাকে বুঝতে হবে যে একটা সিস্টেম বেশ আধুনিক যুগে এসে আধুনিক চিন্তা চেতনার সাথে মিল রেখে তারা এগিয়ে গেছেন। আর একটা জিনিস, অন্যটা হচ্ছে যে সরকারি খাত, যেটা সরকারি ব্যাংকগুলো, এইগুলো দীর্ঘদিনের একটা সিস্টেম চালু ছিল, এটার থেকে ট্রানজিশন করানো আমরা মানুষ মাত্রেই চেঞ্জ বিরোধী, এবং চেঞ্জকে খুব, আমরা ম্যানেজমেন্টে একটা কথা বলি যে চেঞ্জকে সকলেই আমরা রেজিস্ট করি, এবং ডিফারেন্ট ফেজেস অফ চেঞ্জ, এবং এটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। মনে আপনি রূপালী ব্যাংকের যে দায়িত্ব নেওয়ার পরে আপনার কাছে, আপনি নিশ্চয়ই আপনি যা পারসেপশন বললেন যে আপনি যা দেখেছেন, বাট চেঞ্জটা কি আনতে পেরেছেন এখন পর্যন্ত? আমি যেটা বলবো, যেটা হলো যে আমি এটাকে স্পেসিফিক্যালি আমি বলতে চাই, যেটা হচ্ছে আমরা যখন দায়িত্ব নেই তখন দেখি যে ব্যাংকটাতে প্রায় কিউমুলেটিভ লস প্রায় ১২০০ কোটি টাকার মতো। শুধু তাই না, আমাদের বিরাট সংখ্যক কর্মী বাহিনী, বিরাট বলতে কয়েকশো কর্মী বাহিনী, তাদের আনট্রেইনড অবস্থায়, এমনকি বেসিক ব্যাংকিং ট্রেনিংটা ছাড়াও কিন্তু ব্যাংকে তারা বছরের পর বছর কাজ করছিল। তারপরে দেখলাম যে কম্পিউটার, আপনি দেখেন ১০ শাখায়ও কম্পিউটারের অস্তিত্বই ছিল না, এবং যে কম্পিউটারগুলো ছিল এগুলাকে খুব রেখে মানে না, অবসলিউট থেকেও সবচেয়ে বড় জিনিস হলো এইগুলা হলি জিনিসের মতো, যেমন আমাদের ধর্মগ্রন্থগুলো, যেগুলোকে একটা আইসোলেটেড স্পেসে রাখে দেওয়া হয়, এটার ব্যবহার খুব সীমিত রেখে, ওইভাবে একটা চিন্তাভাবনা ছিল। এই ৩ বছরে আমরা শুধু আমাদের সকল স্টাফকে, নতুন স্টাফ আমরা ইনফিউজ করেছি প্রায় ১২০০-র মতো, এবং আমরা প্রায় ৭০০ স্টাফ পুরানো ছিল, যাদের কোনো ট্রেনিং ছিল না, তাদেরকে ট্রেনিং দিয়েছি, এবং এটাকে ইন্টেন্সিভ ট্রেনিং, মানে মোটামুটিভাবে এটা রিজনেবল টাইমকে ট্রেনিং দিয়েছি। আমাদের কম্পিউটার, এখন রূপালী ব্যাংকের কোনো ব্রাঞ্চ পাবেন না যেটাতে কমপক্ষে 3টা কম্পিউটার নাই।
এবং আগে কম্পিউটারগুলো কিনা হয়তো যে ঢাকা থেকে কেন্দ্র থেকে, এখন ওই প্রক্রিয়াটাকে আমরা ফিরিয়ে দিয়েছি শাখাগুলোর কাছে, যে তারা এইটা একটা কম্পিউটার ক্যালকুলেটর যেরকম কিনতে পারে ঠিক অনুরূপভাবেই তাদেরকে চিন্তা করা উচিত। এটা একটা বেসিক ইনস্ট্রুমেন্ট হিসাবে, বেসিক টুলস হিসাবে আমরা অটোমেশন প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। তবে প্রসেসটা বিভিন্ন কারণে বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছে, এবং এইগুলো আমি বললাম ওই ম্যানেজমেন্ট ইনএফিসিয়েন্সি অনেক ক্ষেত্রে বা ম্যানেজমেন্ট ব্যারিয়ার্সগুলোর জন্য। আমি ইনএফিসিয়েন্সি থেকে ব্যারিয়ার বলবো, সিস্টেমস ব্যারিয়ার যেটা পুরানো আছে। তবে ব্যাংকটা এখন আমি বলবো, আপনি যদি ব্যাংকের অনেকগুলো শাখাকে আমরা লুক চেঞ্জ করার জন্য আমরা প্রথম কাজ যেটা করি আমাদের ব্যাংক থেকে, আমাদের রূপালী ব্যাংকের সাইনবোর্ড বদলাই, ফেস লিফটিংয়ের জন্য, ব্র্যান্ডিংয়ের জন্য যাই। শুধু তাই নয়, আমরা পরবর্তী পর্যায়ে অনেকগুলো ব্রাঞ্চকে আধুনিকভাবে সাজানোর চেষ্টা করেছি। এমনকি নতুন ব্রাঞ্চ যেগুলো আমরা চালু করতেছি, গত বছর আমরা 11টা নতুন ব্রাঞ্চ করছি, এই বছর আরও 12-13টা হচ্ছে। এই ব্রাঞ্চগুলোতেও আমরা কি করতেছি, কি প্রথম দিন আমরা অনলাইনে যাওয়ার চেষ্টা করতেছি। অ্যাটলিস্ট যে এনিওয়্যার ব্যাংকিং প্রথম দিন থেকে করা যায়, এটাকে অনলাইন আমি ঠিক বলবো না, কারণ আমার কিন্তু আমি বলবো এনিওয়্যার ব্যাংকিং, মানে ওই ব্যাংক শাখার থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের ব্যাংকিং সিস্টেমের মধ্যে কাজ ট্রানজ্যাকশন করতে পারবেন। এমনিতে রূপালী ব্যাংক তো আপনি দেখেছেন, আপনি বলছিলেন না ব্যাংকিং সংস্কৃতির কথা, এখানে কি স্টাফ ওভার স্টাফ ব্যাংকগুলো বলা হয় যে বেসরকারি একটা ব্যাংকের ব্রাঞ্চে যে পরিমাণে স্টাফ, তার চেয়ে অনেক বেশি লোক নিয়েও একটা সরকারি ব্যাংক সেই সার্ভিস দিতে পারে না। আমি এটা অনেকাংশে স্বীকার করব যে অনেকাংশে কিন্তু আমার রূপালী ব্যাংকে ওভার স্টাফ নয়, কিন্তু এটার কারণটা ছিল 7 বছর ব্যাংকটা বন্ধই ছিল প্রায়। এই ব্যাংকে বিক্রির নাম নিয়ে একটা খেলা শুরু হয়েছিল, এবং এই খেলাটার কারণে বাস্তবে যেটা ঘটেছে, যেটা এটা বিক্রির আসলে এটা বিভিন্ন একটা গ্রুপ অফ পিপল, তারা এটা কেনার নাম নিয়ে একটা বড় ধরনের জাতির প্রতি একটা বড় ধরনের জালিয়াতির দিকে তারা এগিয়ে যাচ্ছিলেন। আমরা এটাকে পুরোপুরি প্রসেসটাকে প্রতিহত করে এই ব্যাংকটাকে আবার জনগণের ব্যাংকে রূপান্তরিত করি। কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে এই যে জালিয়াতি যাই হোক, এই ব্যাংকটাকে বর্তমানে যে অবস্থায় আছে, এটা আমি আরেকটা জিনিস দৃষ্টি আপনার কাছে আনতে চাই। আপনি যেমন আগের প্রশ্নতে যেটা হচ্ছে, গত জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত আমরা একদিনের জন্য কল মানিতে বড় করতে হয় নাই। আমাদের ব্যাংকের যে ডিপোজিট এবং লিকুইডিটি স্ট্রেংথ আছে, আমরা প্রত্যেক দিনই আমরা লেন্ডার, আমরা সিন্স জানুয়ারি আমরা লেন্ডার হিসেবে না প্রফিট তো করতে, এটা প্রফিটও, কিন্তু এটা তো আমাদের আসল প্রফিট না। আমরা তো জনগণকে দিতে চাই, লেন্ডিং করতে চাই। কিন্তু লেন্ডিং করতে গিয়ে আমাদের একটা অসুবিধা হচ্ছে কি, বাংলাদেশ ব্যাংকের সাথে একটা MOU আছে আমাদের, যে আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে এই বছরের লেন্ডিং 15% ক্রস করতে পারবে না। এটা আমাদের জন্য একটা বড় বাধা হয়ে আছে। আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা করছি, কারণ আমাদের ব্যাংক 7 বছর বন্ধ ছিল, বা 7 বছর কোনো ইনভেস্টমেন্ট হয় নাই। আমাদের বেস ইনভেস্টমেন্ট ইজ লো, অতএব আমাদেরকে এটার থেকে এটাকে বাড়িয়ে যাওয়া, একই ফর্মুলায় সোনালী, অগ্রণী, জনতার মতো যদি আমাদেরকেও একই ফর্মুলায় ফেলা হয় এবং ফলে বলা হয় যে 15% তোমাদের জন্য অ্যাপ্লিকেবল, আমার মনে হয় আমাদের প্রতি জাস্টিস করা। বাংলাদেশ ব্যাংকের রেসপন্স কি? আমি বলবো যে তারা শুনতেছেন, কথা বলতেছেন আমাদের সাথে, আমাদের ক্যাপাসিটি আছে, আমাদের সুযোগও আছে, কিন্তু যে আমরা যদি এই নীতিমালার কারণে, আমি যেটা আবার বারবার বলতেছি, এটা কিছু জিনিস প্রোটোটাইপ করে নেওয়া হয়, কিছু জিনিস এখানে ডাইনামিক। বাংলাদেশের অর্থনীতি একটা গ্রোয়িং ইকোনমি, আমি এটাকে বলি সবসময় অ্যাডোলেসেন্ট ইকোনমি। এই অ্যাডোলেসেন্ট ইকোনমিতে, এটা গ্রোয়িং ইকোনমি, এই ইকোনমিতে ডাইনামিসিজম থাকতে হবে। একটা কুকবুক সিস্টেম থাকা এটা কাম্য নয়। এই জায়গায় বাংলাদেশ ব্যাংকেও এই পরিবর্তনের সাথে সুর মিলাতে হবে, এবং এটা আমাদের আশা থাকবে যে যে ব্যাংক লোন দেওয়ার জন্য তৈরি আছে, তাকে লোন দিতে তো বাধা দেওয়ার তো কোনো কারণ নাই। তাকে যেহেতু সে ইকুইপড আছে, তাকে হেল্প করা। ডক্টর কবির, আমরা আপনার কাছে আসবো, একটা বিরতিতে যাব, বিরতির পর ব্যাংকিংয়ের কোর এরিয়াগুলো নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, আপনারা দেখছেন 71 অধিব, আমরা কথা বলছি ডক্টর আহমেদ আল কবির, চেয়ারম্যান রূপালী ব্যাংক। আমরা ব্যাংকিংয়ের আরও বিস্তারিত আলোচনা করব, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, আরেকবার স্বাগত ৭১ অধিভু অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কথা বলছি ডক্টর আহমেদ আল কবিরের সাথে। ডক্টর কবির, আমরা বিরতির আগে যেখানে ছিলাম যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, সরকারি ব্যাংকগুলোর, আপনি বলছিলেন যে রূপালী ব্যাংক লেন্ডিং করতে চায় কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে করতে পারছে না। একটা বিষয় আমরা দেখি যে বড় ফাইন্যান্স বলতে যা বোঝায়, শিল্পায়ন কিংবা বড় কোনো বাণিজ্যের ক্ষেত্রে, সেটা প্রাইভেট ব্যাংকে দেখা যায় না। সেই বার্ডেনটা শেষ পর্যন্ত সরকারি ব্যাংকগুলোকেই নিতে হয় এবং সরকারি ব্যাংকগুলোর বদনামও কম্পারেটিভলি বেশি। এইখানে কি কোনো ধরনের চেঞ্জ আপনি মনে করেন যে চিন্তা করা দরকার, অথবা রিফর্মের কথা ভাবছেন আপনি? আমরা যেটা উৎসাহিত করতেছি কনসোর্শিয়াম ফান্ডিংকে, সবসময় আমরা এনকারেজ করতেছি বড় ফান্ডিংয়ের ব্যাপারে, এবং এটা আমি মনে করি এটা সময়ের দাবি। কিন্তু কারণ প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোকেও এগিয়ে আসতে হবে, শুধু তারা। আর আরেকটা জিনিস আমি বাস্তব সত্য, আমি দুইটা জিনিস বলি যেটা কেন বড় ইনভেস্টাররা তারা আসতে চায় সরকারি ব্যাংকে। কারণ প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোর স্প্রেড অনেক বেশি। আমি একটা কথা আরও একটা অনুষ্ঠানে বলেছি, যেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরের ব্যাংকরা যখন ইনভেস্টার হিসেবে, তারা যখন উনি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, তখন উনি কিন্তু ওই অ্যাসোসিয়েশনের বক্তৃতায় উনি বলেন যে আমার ইন্টারেস্ট রেট হাই। আর উনি যখন একই ব্যক্তি যখন ব্যাংকের মালিক, তখন কিন্তু দেখা যায় ওনার ব্যাংকের স্প্রেড হচ্ছে 6%, 7%, কিন্তু উনি 15% ইন্টারেস্টে লোন দিচ্ছেন। না, স্প্রেড বলতে আমি মিন করতেছি যেটা হচ্ছে যে উনি যে ডিপোজিট যে হারে যে গড়ে নেন, এটার থেকে যে উনি লেন্ডিং যখন করেন উনি 17-18% করতেছেন। এবং এই যে অবস্থা, এই অবস্থাটা কিন্তু ফেয়ার না। যে জায়গায় বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ার গাইডলাইন্স আছে 5%-এর উপরে স্প্রেড যেতে পারবে না, এই জায়গায় সরকারি ব্যাংকগুলো এটাকে খুব রিলিজিয়াসলি মানে। কিন্তু বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে যেমন অতি সম্প্রতি 27টা ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে এই স্প্রেড না মানার জন্য, স্প্রেড ক্রস করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। আমি এই কথাটাই বললাম এই জন্য যে এটা একটা বাস্তব জিনিস, যেটা হচ্ছে যে সরকারি ব্যাংকেরও, বেসরকারি ব্যাংকের পাশাপাশি সরকারি ব্যাংকে রাখারও একটা বড় যৌক্তিকতা, যেটা হচ্ছে যে এই জিনিসগুলো, এই যে প্রেশার ক্রিয়েট করার জন্য, এই যে কম্প্যারিজন ক্রিয়েট করার জন্য, না হলে মনোপলিস্টিক একটা বিহেভিয়ার চলে আসতো প্রাইভেট সেক্টরের কাছ থেকেও। অতএব যেহেতু একদিকে আমি প্রাইভেট সেক্টরকে সমর্থন করি, অন্যদিকে পাশাপাশি আমি বলি এটার মধ্যে একটা সরকারের ব্যাংকেরও কিন্তু একটা প্রয়োজনীয়তা আছে। এবং এটাকে আর বড় ফান্ডিংয়ের কথা যেটা বলেছেন, এটা যদি আপনি গত 3 বছরের দিকে তাকান, দেখবেন বাংলাদেশের যদি এর আগের 7 বছরের টোটাল ইনভেস্টমেন্ট হিসাব করেন, আর 7 বছরের আমি বলছি, আর গত 3 বছরের টোটাল ইনভেস্টমেন্টকে যদি পাশাপাশি হিসাব করেন, দেখবেন যে এই 3 বছরে টোটাল ইনভেস্টমেন্ট অনেক বেশি। এর কারণটাও হচ্ছে কারণ বড় বড় অনেক প্রজেক্ট এই গত 3 বছরে ফান্ডিং হয়েছে। বিশেষ করে পাওয়ার সেক্টর ধরেন যদি, বা বড় বড় ব্রিজ প্রজেক্ট, এইগুলাকে যদি, ফ্লাইওভার, এইগুলাকে যদি আপনি চিন্তার মধ্যে নেন, তবে দেখবেন যে সবগুলাই কিন্তু 500,000 কোটি টাকার উপরে। এবং এই প্রজেক্টগুলো সবগুলাই কিন্তু লোকাল ফান্ডিংয়ে হয়েছে। সবগুলাতেই একটা মেজর অংশ হয়েছে যে আমাদের লোকাল সরকারি ব্যাংকগুলোই ফান্ড করছে। এই যে একটা বড় ধরনের একটা অবস্থান তৈরি করছে অর্থনীতিতে সরকারি ব্যাংকগুলা, হ্যাঁ, তাদের ল্যাপসেস আছে, যেটা আমি বলেছি, ম্যানেজমেন্ট, তাদের অটোমেশন প্রক্রিয়া, তাদের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন গভর্নেন্স সিস্টেমে অনেক ইমপ্রুভমেন্ট, মডার্ন না, সেই জন্য। তবে একটা জিনিস লক্ষণীয়, গত 10-15 বছরে যা সম্ভব হয়নি, এই 3 বছরে তা সম্ভব হয়েছে। বাংলাদেশ ব্যাংককে এখানে কৃতিত্বটা দিতে হবে আমাদেরকে। বাংলাদেশ ব্যাংক এই গত 3 বছরে তাদের মনিটরিং সিস্টেমের মাধ্যমে এই যতগুলা ইররেগুলারিটিস আছে, এইগুলাকে তারা রিলেটিভলি র্যাপিডলি আইডেন্টিফাই করতে পারছে। এবং আইডেন্টিফাই করতে গিয়ে ব্যাংকগুলোকে এইগুলোকে আরও তৎপর হওয়ার জন্য তারা নির্দেশনা দিয়েছে, এবং তারা এইসব নিয়ে কথাবার্তা বলে। এইটা কিন্তু আগে হয় নাই। এই ব্যাংকগুলাই আগে যখন হয়েছে, আমি একটা এক্সাম্পল দিতে চাই এটাতে। 2003-4 সাল থেকে প্রত্যেকটা ব্যাংকে ব্লক অ্যালোকেশন করে, লার্জ স্কেল ব্লক অ্যালোকেশন করে 0%, 3%, 1%, মানে কস্ট অফ ফান্ডের অনেক নিচে এগুলাকে ব্লক করে রাখা হয়েছে। এবং এটা হাজার হাজার কোটি টাকা, এবং বড় বড় বিজনেসম্যানদের। আমি ব্লক করার কালচার, এটা কিন্তু সব ব্যাংকে দুনিয়াতে সব জায়গায় কম বেশি আছে, কিন্তু এত ঢালাওভাবে যে ব্লক করার যে কালচারটা শুরু হয়েছিল 2002 সাল থেকে 2006 সাল পর্যন্ত, আমি বলবো এই কালচারটা কিন্তু তখন কিন্তু হয়তো বাংলাদেশ ব্যাংক এটাকে মনিটরই করতে পারে নাই। এবং আমি বলবো যে এই অবস্থা থেকে বর্তমানে বাংলাদেশ ব্যাংক অনেক অনেক উচ্চ অবস্থানে আছে।
তাদের মনিটরিং সিস্টেম অনেক ইফেক্টিভ, কিন্তু উইল হ্যাভ টু গো এ লং ওয়ে। আমি এটাকে কোনো অবস্থাতেই মানে কমপ্লিসেন্সের কোনো জায়গা নাই, আমাদেরকে অনেক একটু বেশি আলোচিত যে বিষয়টা হলমার্ক কেলেঙ্কারির বিষয়টা, এইটাকে এই যে আইবিপি যেটা ইনল্যান্ড বিল পারচেজ সিস্টেম, এইখানে পরিচালনা পর্ষদের ভূমিকা কতটুকু থাকতে পারে, আর ব্যাংকারদের ভূমিকাটা আসলে ম্যানেজমেন্ট কমিটির ভূমিকাটা? আমি এখন এই ব্যাপারে একটু শুরুতেই আমি বলবো যে আমাদের মিডিয়ার বন্ধুরা যারা অত্যন্ত সংবেদনশীল, সব কিছুর ব্যাপারে, জাতীয় স্বার্থের ব্যাপারে তারা অনেক বক্তব্য তুলে ধরেন, সাহসীভাবে তুলে ধরেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি কিন্তু একটি কথা বলবো যে তাদেরকে একটু বোধহয় এই ব্যাপারটার সময় যে নিউজগুলো করার জন্য গভীরে প্রবেশ করার প্রয়োজন। এবং শুধু তাই নয়, গভীরে প্রবেশ নয়, এই বিষয়টা সম্পর্কে যারা নলেজেবল তাদের বক্তব্যটাকেই একটু সেন্সার করে, সেন্সার বলতে আমি বলতেছি কারেক্টনেসটা দেখে, আর কোনো কিছুই না। আমি অন্য কোনো ধরনের সেন্সারশিপ বলি না, আমি বলতেছি যে এটা কতটুকু অ্যাকুরেট বক্তব্য। এই হলমার্কের ব্যাপারে অনেকগুলা মেকানিজম তারা ইউজ করছে। এটা তো যেহেতু একটা মানে প্ল্যান্ড স্ক্যাম, সেই জন্য তারা কিছু টাকা নিয়মানুবর্তে ফলো করে তারা অ্যাপ্রুভ করছে বোর্ডের মাধ্যমে, আমার যতটুকু দেখেছি পত্রপত্রিকার মাধ্যমে। আর কিছুটা সরাসরি নিচের লেভেলে ম্যানেজার এবং তার নিজের ক্ষমতা বহির্ভূতভাবে তারা এগুলাকে অ্যাপ্রুভেল স্যাংশন করেছে। তৃতীয় যে জিনিসটা করেছে আইবিপি বিশেষ করে যেগুলো ইস্যু করা হয়েছে, এইগুলোর জন্য কিন্তু অ্যাপ্রুভেলের প্রয়োজনে। কিন্তু এখানে প্রশ্নটা আছে যে সবচেয়ে বড় জিনিস, যেটা হচ্ছে এই আইবিপি যখন, এই ব্যাংকের তো এত বড় ক্যাপাসিটি নাই, এই ব্যাংকে তো এত ফান্ড, কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা আনতে হয়েছে। এইখানে কেন্দ্রীয় ব্যাংকের, কেন্দ্রীয় না ব্যাংক না, সরি আমি বলতেছি সোনালী ব্যাংকের হেড অফিস থেকে, সোনালী ব্যাংকের হেড অফিস থেকে যদি এই টাকাটা আনতে হয়, তাদেরকে কোনো ডেফিনেটলি কোনো রিপোর্টিং মেকানিজমের মাধ্যমে এটা করতে হয়েছে যে আমার কাছে পয়সা নাই, কেন দিচ্ছি এবং কোন পার্টিকে দিচ্ছি, এইসব মেকানিজম এক্সিস্ট। এই মেকানিজম যদি এক্সিস্ট করে থাকে, তবে ওই হেড অফিস কিভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা না করে এটা দিল, হেড অফিস যদি কাজ করে, এটা একটা পুরো একটা চেইন কাজ করছে। দ্বিতীয় যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে, হেড অফিস যখন জানছে, হেড অফিসের যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যখন জানছেন এটা, তারা কি অডিট কমিটিকে এইটা ব্যাপারে ইনফর্ম করেছেন কিনা? যদি ইনফর্ম করে থাকেন আর অডিট কমিটি যদি কোনো অ্যাকশন না নেয় বা এটা পর্ষদকে না জানায় যদি, দেন তখন হলো পর্ষদ বা পর্ষদীয় অডিট কমিটি এটার জন্য দায়বদ্ধ হবেন। কিন্তু তারা যদি না জানিয়ে থাকে এই পুরা জিনিসটা, তাহলে তো বোর্ডে জানার কোনো কথা। আমি একটা জিনিস, আমি বিআরপিডি সার্কুলারের দিকে আপনার দেশে আমার কাছে হাতে একটা কপি আছে, আমি দুইটা ক্লজ আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই, যেটা আমার মনে হয় সবাই জানা উচিত। এটা হচ্ছে যে 2 ক, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বা পর্ষদ কর্তৃক গঠিত কোনো কমিটির চেয়ারম্যান বা কোনো পরিচালক ব্যক্তিগতভাবে কোনো নীতি নির্ধারণী বা নির্বাহী ক্ষমতা প্রয়োগের এখতিয়ার রাখেন না বিধায় তিনি ব্যাংকের প্রশাসনিক বা পরিচালনাগত তথা দৈনন্দিন কাজে অংশগ্রহণ বা হস্তক্ষেপ করবে না। হস্তক্ষেপ ঠিক আছে, কিন্তু অংশগ্রহণই করতে পারবে না। দ্বিতীয় একটা জিনিস যেটা হচ্ছে, আমার মনে হয় এটা আরও ইম্পর্ট্যান্ট, যেটা আপনাদেরকে বিবেচনায় নিতে হবে, যে জরুরি বিষয়ে সিদ্ধান্তের জন্য পর্ষদের পরিচালকদের সমন্বয়ে একটি নির্বাহী কমিটি, যেটা সাধারণত নির্বাহী কমিটি যে নামেই অভিহিত হোক না কেন, গঠন করা যেতে পারে। নির্বাহী কমিটি ও অডিট কমিটি ব্যতীত পর্ষদ কর্তৃক অন্য কোনো স্থায়ী বা অস্থায়ী কমিটি বা সাব কমিটি গঠন করা যাবে না। অনুরূপ কোনো কমিটিতে বিকল্প পরিচালকগণের অন্তর্ভুক্ত করা যাবে না। মানে হচ্ছে, দেখেন, আমি যদি ব্যাংকের বোর্ড আসলে পুরোটা অলংকারিক, বোর্ডকে যদি আপনি যদি বিভিন্নভাবে যদি বলেন, যদি বোর্ড হ্যাঁ অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারে যেটা তাদেরকে ম্যানেজমেন্ট জানাবে যেসব জিনিস, আর বড় ধরনের কোনো প্রপোজাল আসলে এটা অ্যাপ্রুভেল দেওয়ার কথা না, ওটা বিজনেস প্রপোজাল। কিন্তু এইখানে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, আমি মনে করি যেটা হচ্ছে যে আমি যদি একটা বিষয় অবগত হই, আমার কিন্তু কোনো ক্ষমতা নাই, আমি এজ এ চেয়ারম্যান অফ দ্য ব্যাংক, আপনাকে এমডিকেই বলতে হচ্ছে, আমাকে এমডিকেই বলতে হবে, আমাকে কোনো উপকমিটি না করা পর্যন্ত এটা সেটেল হচ্ছে না, এবং উনি যে রিপোর্ট দিবেন ওইটাকে আমাকে মেনে নিতে হবে, বুঝতে হবে। অর্থাৎ বাস্তব সত্য হচ্ছে, আমাকে হাত পা বেঁধে যদি বলেন আপনি সাঁতরান, আমার মনে হয় আমি আমি যেটা শুরুতেই যেটা বলেছি, যেটা হচ্ছে পুরা ব্যবস্থাপনার যে আর্থিক ব্যবস্থাপনা, এবং এই যে বিআরপিডি সার্কুলার, এটা কিন্তু এই সরকারের আমলে জারি করা বলছেন। এখানে তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বোর্ডের ভূমিকা এবং ম্যানেজমেন্ট কমিটির ভূমিকা, ব্যবস্থাপনা ভূমিকাটা আসলে
যা তাতে দেখা যাচ্ছে বোর্ড আসলে যা কিছু করতে চায় ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমেই করতে হচ্ছে। কিন্তু বোর্ড যদি ম্যানেজমেন্ট কমিটি জানায় যদি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিজে থেকে জানার তার স্কোপও সেইভাবে নাই। আমরা আশা করব যে বাংলাদেশ ব্যাংক এই অন্তত এই ঘটনার পরে এই বিষয়টার দিকে নজর দেবে, কিভাবে বোর্ড আরও ফাংশনিং হতে পারে এবং কিভাবে ম্যানেজমেন্ট কমিটিও তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তো ডক্টর কবির, আমাদের সময় এখানেই শেষ। আমাদের হয়তো বিস্তারিত আলোচনার ছিল। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের মতো রধিবু এখানেই শেষ করছি। দেখা হবে নতুন পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ডক্টর কবির, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।